আরে ভাই আমি একজন অ্যাক্টর, স্ক্রিপ্ট ছাড়া আমি কিভাবে ডায়লগ দিব? স্ক্রিপ্ট তো দিস ইজ নাজিম দ্য ফ্রেঞ্চ, একজন প্রেটেন্ড করা ফিল্ম মেকার। সে একটা সিনেমা বানানোর আগে একটা ভালো কাজ করেছে, সিনেমার স্ট্রাকচার, থিওরি, প্র্যাকটিক্যাল নিয়ে রিসার্চ করেছে। যেহেতু বাংলাদেশে কোনো ফিল্ম স্কুল নেই, এটা কি ফিল্ম স্কুল? এইটা এইটা গাঞ্জার স্কুল। ও এক্স্যাক্টলি গাঞ্জার স্কুল। সে তার ফিল্ম মেকিং স্ট্রাকচারের জন্য গাঞ্জার স্কুল বেছে নিয়েছিল, আর আমি বেছে নিয়েছি পাল্প ফিকশন। এখানে কিছু ফিল্ম স্ট্রাকচার আছে, নন লিনিয়ার স্টোরি টেলিং। পাল্প ফিকশন খুব ভালোভাবে প্রমাণ করে যে গল্প সবসময় ক্রোনোলজিক্যালি বলতে হয় না, এটা আপনি ব্রেকও করতে পারবেন। ধরেন এইটা একটা সিন যেটা দিয়ে আপনি ওপেনিং করলেন, তোকে আমি মারে ফেলবো কিন্তু। মাঝখানে অনেকগুলো সিন দিয়ে আপনি ওভারঅল ন্যারেটিভ রেডি করেছেন। এখন আপনার কাছে দৃশ্য আছে 4টা। এখন এই প্রপার জিনিসটা শেষ করতে আপনার 5টা দৃশ্যের প্রয়োজন। এখন লাস্ট সিন আপনার কাছে এইটা বেঁচে আছে। আমার কথা কি তোর মনে থাকবে? যেহেতু আপনার লাস্ট সিন এইটা এবং এইটার কিন্তু একটা লিনিয়ার স্ট্রাকচার দরকার আছে। এখন এখানে একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তরটা দিয়েই তো আপনার লিনিয়ার স্টোরি টেলিং শেষ হয়ে যাওয়ার কথা, তাই না? বাট নন লিনিয়ার স্টোরি টেলিং এ আমরা কি করলাম, আমাদের যে শুরুর অংশটা ছিল তোকে আমি মারে ফেলবো কিন্তু। ওইটার যে পরের অংশটা আছে ওইটা দিয়ে আমরা এন্ডিং টানলাম। তোকে আমি মারে ফেলবো কিন্তু। সামনে তোর বাপক মারি ফেলছিলি, তো কাটে কাটে ভাসিয়ে দেবো। লেওড়া করিস আমার। যেটা ওপেনিং ওইটাই এন্ডিং। এখন এই শেষ সিনটা যদি শুরুতে আসতো তাহলে এটা ক্রোনোলজিক্যাল অর্ডারে চলে আসতো। স্বাভাবিক যে সিনটা ওইখানে শেষ হওয়ার কথা, একটা স্ট্রাকচারে আসার কথা, ওই সিনটা আমি টেনে এখানে নিয়ে আসলাম। স্টোরি স্ট্রাকচার একটা ক্রিয়েটিভ টুল, ক্রোনোলজি একটা কনভেনশন মাত্র, আর কনভেনশন ভাঙাই আর্ট। ওয়াও, বিশাল বড় আর্টিস্ট আমি। ডায়লগ রাইটিং, ট্যারেন্টিনোর ডায়লগ তার একটা সিগনেচার স্টাইল বলা যায়। ভিনসেন্ট আর জুলিসের রয়্যাল উইথ চিজ কনভার্সন একটা প্লটের সাথে সরাসরি ইররিলেভেন্ট, কিন্তু ক্যারেক্টার রিভিল হয় অসাধারণ ভাবে। মানুষ যেভাবে সত্যিকারে কথা বলে, গালি দিয়ে, হ্যাঁ আন্তু আন্তু করে, সবকিছু এটাতে ভরপুর ছিল। যতটা পারা যায় রিয়েল লাগি। আমাদের বাংলাদেশের সংলাপগুলো না কয়েকটা জিনিস খুব বেশি মেনটেন করে। তারা এমন এমন সাহিত্য বকা শুরু করে যে সাহিত্যগুলো আপনি নিজেও জানেন না, নিজেও বুঝেন না। যখন আপনি বলবেন যে বেশি সাহিত্য মারাতে গিয়ে এগুলো কি সংলাপ বলতেছে, তখন আপনাকে ট্রিগার করা হবে যে আপনি নাকি ভোদল, আপনি নাকি অশিক্ষিত, যে আপনি সাংস্কৃতিক ওয়ার্ড বুঝেন না, সাহিত্য বুঝেন না। ও সুভাষিনী, ও বনলতা, তুমি কোথায় গেলা? প্রকৃতপক্ষে তারাই ভোদল, আপনি সঠিক। রিয়েল লাইফে কেউ কখনো এইভাবে কথা বলে না। বন্ধু, তুমি তো শিমুল তুলার মতো উষ্ণ। তুমি তোমার মায়ের প্রাচীর ছেড়ে বের হয়ে আসলা কিভাবে? এই তুই কথায় কথায় কবিতা বকিস কে রে? কবিতার পৃষ্ঠা ছেড়ে তোর পাশার মধ্যে ঢুকাই দিব। দে না। একটা কাজ দেখছিলাম, ঘাসফড়িং এর জীবন সামথিং কোন একটা কাজ। পুরো ফিল্মে শুধুমাত্র প্রেটেন্ড করা সাহিত্যিকদের কথা। বন্ধুরা চায়ের আড্ডাতে গেছে, সেখানেও সাহিত্যের কথা বলছে, সেখানেও সাহিত্য দেখাচ্ছে। যারা প্রেটেন্ড করা ফিল্ম মেকার আছে, প্রেটেন্ড করা সাহিত্যিক, যারা কোনো কিছু বুঝে না, তারা বলবে যে উফ এই গুটা আমাদের জন্য তো গোল্ড। বাট আপনি একবার চিন্তা করেন, আপনার বন্ধুকে কি কখনো আপনি বলবেন, বন্ধু তুমি তো নীল আকাশের মতো লেন্ডি, তোমার পিছনে দিয়ে দিব আমি ক্যান্ডি? ক্যারেক্টার ডেপথ, ভিলেনকে মানুষ হিসেবে প্রেজেন্ট করতে হবে। দেখেন, ভিলেনের একটা পার্সপেক্টিভ থাকে, ভিলেনের একটা মাইন্ডসেট থাকে, ওইটা সে অ্যাচিভ করতে চায়। ওইটা অ্যাচিভ করার জন্য সে পুরো দুনিয়া ধ্বংস করে দিতে পারে। পাল্প ফিকশনের হিটম্যান মানুষকে হিট করতো, কিন্তু তারপর আপনি তার সাথে ইমোশনালি কানেক্ট হতে পারেন। আপনি যদি মার্ভেলের থ্যানোসকে দেখেন, সে অর্ধেক পপুলেশন গায়েব করে দিতে চায় এই ইউনিভার্সের ব্যালেন্স মেনটেন রাখার জন্য। এখন তাকে আটকানোর জন্য এত হিরো তৈরি হয়ে গেছে। আমি আবার সিনেমার কথা বলতে গিয়ে মার্ভেলের কথা কেন বলতেছি? মার্ভেল আবার সিনেমা বানায় নাকি? বাচ্চাদের মুভি বানায় গার্বেজ। মার্ভেলকে রোস্ট করতেছি কারণ আমি ডিসি ফ্যান। মার্ভেল আর সাহিত্যকে রোস্ট করতেছিস না রে? তোর লেন্ডু ফ্যানরা আসতেছে তোর পেন্ডু বাজাইতে। এরপর আমরা কথা বলবো ম্যানেজমেন্ট, সিচুয়েশন ম্যানেজমেন্ট নিয়ে। কিন্তু তার আগে আমি একটু আমাদের পেন্ডু ফ্যানদের সাথে দেখা করে তাদের এই পেন্ডু বাজিয়ে দিয়ে আসি। এপিসোড 2-তে কথা হবে। ততক্ষণ আপনি একটা কথা মনে রাখবেন, আমরা একসাথে সিনেমা বানাবো। কার?